শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। আন্দোলনের সময় 4 আগস্ট হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 93 আইনজীবীর মধ্যে 84 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পেয়েছেন 9 জন, যাদের 8 জন নারী আইনজীবী। আরেকজনকে জামিন দেওয়া হয় অসুস্থতার বিবেচনায়। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ওই মামলার 144 জনের মধ্যে 93 আইনজীবী, যাদের মধ্যে ছিলেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রুচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ আইনজীবী সমিতির সাবেক সদস্যরা। জুলাই আগস্ট আন্দোলনের সময় 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপরে হামলা, চেম্বার ভাঙচুর আর হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন, আর 7 এপ্রিল তাদের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। যারা গুমের তদন্ত করতে গিয়েছিল তাদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, বিচার বানচালে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে, আর শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হবে বলেও তিনি জানিয়েছেন। জানান, চলতি মাসেই ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে 2 মামলার অভিযোগপত্র। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি নৃশংসতা চালানো হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে। যাত্রাবাড়ি এলাকায় চালানো গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে জমা পড়ে 38টি অভিযোগ, যার একটি ইমাম হোসেন তাইম হত্যা। আগামী 15 জুন মামলাটির প্রতিবেদন জমা দিতে বলেছে ট্রাইব্যুনাল। একই সাথে ফার্মগেটে নাফিস হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী 6 জুলাইয়ের মধ্যে। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। জানান, স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন। বিচার কাজের গতি বাড়াতে দ্রুতই দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার কথা বলছেন চিফ প্রসিকিউটর। একটা বিষয় আমরা মনে করি যে ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। এদিন পৃথক 2 আবেদনে সাভারের ইয়ামিন হত্যা এবং চাংখারপুলে আনাস হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে পণ্য ও সেবা আমদানি বৃদ্ধি করবে বাংলাদেশ, দূর করা হবে অশুল্ক বাধা। আর আন্তঃমন্ত্রণালয় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারকরা। বিকেলে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়ে সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী 48 ঘণ্টার মধ্যেই শুল্ক আরোপ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পত্র পাঠাবেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি মার্কিন বাণিজ্য দফতরে পত্র পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা।
মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সরকারের এখন সর্বোচ্চ গুরুত্ব বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা তিনি জানিয়েছেন। ঈদের পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, এবারের ঈদ বিগত বছরের চেয়ে অনেক ভালোভাবে উদযাপন করেছে দেশের মানুষ, যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি হয়নি। আরও বলেন, ঈদের দিন ও পরদিন ছাড়া ছুটির মধ্যে বাকি সব দিন কাজ করতে হয়েছে। এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তের প্রায়োরিটি এটা। আমাদের কতগুলো জাতীয় প্রায়োরিটি তো আছে, কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে তো নতুন নতুন প্রায়োরিটি যোগই হচ্ছে। জনগণের কল্যাণে যেটুকুন কাজ আমাদের করা দরকার, পরিবর্তিত বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব। IMF ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ছাড়ের আশাবাদী বাংলাদেশ। জানান, ঋণ পেতে শর্ত পূরণ করছে সরকার। দেশের স্বার্থে রাজস্ব আয় বাড়ানো এবং ভর্তুকি কমাতেও পদক্ষেপ নেওয়া হবে। ঢাকায় সফররত IMF মিশনের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। IMF এর সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাসজিও এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে IMF। আর প্রতিনিধি দল চতুর্থ পঞ্চম কিস্তির অর্থচার নিয়ে বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিদের সাথে আলোচনা করবে। 17 এপ্রিল IMF প্রতিনিধি দল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই সফর শেষ করবে। আর 2023 সালের 30 জানুয়ারি IMF এর সাথে ঋণ চুক্তি করে সরকার ও বছরের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির অর্থ পায় বাংলাদেশ। এরপর 2023-এর দ্বিতীয় কিস্তি ডিসেম্বরে আর 2024 জুনে তৃতীয় কিস্তি ছাড় করা হয়। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউ করার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখা, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। প্রবাসী আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। $329 কোটি বেশি অর্থ এসেছে মার্চে, যা একক মাস হিসেবে যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে রেমিটেন্সের পরিমাণ বাড়ছে। ডলারের দামে স্থিতিশীলতা এবং হুন্ডির চাহিদা কমায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা বাড়তি রেমিটেন্স পাঠিয়ে থাকেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে। এক্সিস্টিং যে লোকাল প্রবাসী আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। এখন থেকে বেঞ্চমার্ক হবে 3 বিলিয়ন, এইটা থেকে কত আগাতে পারি, কিন্তু এইটাকে যদি আমরা স্বাভাবিক একটা স্ট্যান্ডার্ড ধরে ফেলি এবং সেইভাবে 3 বিলিয়নের নিচে আর নয়, এরকম স্লোগানে যদি আমরা আগাতে চাই, তবে এই কম্বাইন্ড এফোর্ট দরকার। বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্কের 50 বছরে অর্জিত সাফল্যের প্রশংসা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN-কে সাক্ষাৎকার দেন তিনি। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সময় প্রশ্ন করা হলে তিনি জানান, যুব সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের উন্নয়নে চীন সহায়তা করতে পারে। দেশের অর্ধেক জনগোষ্ঠী 27 বছরের মধ্যে, সুতরাং তারা অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষ জনশক্তি হতে পারে। এজন্য সংস্কৃতি ও ভাষা চর্চার উপরে গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই। 26 থেকে 29 মার্চ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এরপরে বেইজিং সফরে যান, আর যা দায়িত্ব গ্রহণের পর তার প্রথম রাষ্ট্রীয় সফর। Most important is exchange, visiting, language, cultural exchange. This will be important, music, art, drama. These are ways to communicate with each other. So Bangladeshi music will be here to see how you enjoy this, and we will be enjoying Chinese music, Chinese culture. So those are the initial building blocks where you build up the relationship, because you see the similarity, you see the exciting things that can happen. ভারতের লোকসভায় পাশ হওয়া ওয়াকফ সংশোধন বিলটি দেশটির সংখ্যালঘু মুসলমানদের
অধিকার খর্ব করবে উল্লেখ করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা দেশটির রাষ্ট্রীয় দায়িত্ব। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনটির পুনর্বিবেচনা ঐতিহাসিক ভূমিকা পালন করবে। ওয়াকফ হলো ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। এ ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না। ওয়াকফ বোর্ড মুসলমানদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিক, এমন মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান এখন আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান জানিয়েছেন, প্রমাণ পেলে সাকিবও এই মামলার আসামি হতে পারেন। আরও জানান, দুর্নীতির মামলার যেসব আসামি দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের ফেরাতে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। যারা দুর্নীতি করেছেন তাদের প্রতি দুদক সহানুভূতিশীল নয় বলে জানান চেয়ারম্যান। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিককে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। দীর্ঘ 9 দিনের ছুটি শেষে সেই পুরনো কর্মচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে ঢাকা। যারা প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলেন তারা ফিরেছেন বাস, ট্রেন এবং লঞ্চে। সকালে কমলাপুর স্টেশনে যেসব ট্রেন পৌঁছায় সবগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল এবং জরুরি কাজে যারা ঢাকা ঈদ করেছেন তাদের অনেককেই এখন আবার গ্রামের বাড়ি ছুটতে দেখা যাচ্ছে। তবে রাজধানীর বাস কাউন্টারগুলোতে তেমন চাপ দেখা যায়নি। প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে নগরবাসী। সকাল থেকেই ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। স্টেশনে নেমেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। ছুটির পর প্রথম কর্মদিবস, সকাল সকাল ঢাকায় পৌঁছে ধরতে হবে অফিস। তাই তো রাতেই অনেকে চেপে বসেন ট্রেনে, ফলে যাত্রী চাপ ছিল অন্য দিনের চেয়ে বেশি। উপভোগ তো অবশ্যই করেছি, অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছি, অবশ্যই অনেক এনজয় হয়েছে, অনেক ভালো লেগেছে। এবার লোকাল ট্রেনগুলো, আন্তনগর ট্রেনগুলো সব নির্বিঘ্নে সুন্দরভাবে আমরা যাতায়াত করেছি। এবার একটু সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে এই যাত্রাটা সফল হয়েছে। মোটামুটি ভালোই ছিল, ট্রেনে গেছি, ট্রেনে আসছি। অনেক ভালো প্রোটেকশন ছিল, যে টিকিট ছাড়া এলাও না, খুবই রিল্যাক্সে যেতে পারছি। সরকারি ছুটি শেষ হলেও নতুন করে ঢাকা ছাড়ছে না অনেকেই, তাই সকলের ট্রেন যাত্রা আরামদায়ক করতে নিজেদের প্রচেষ্টার কথা জানান কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। সকল ট্রেনগুলো আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন। এখন গতকালকে এবং আজকে এই দুদিন আমরা বুড়িমারি এবং রংপুর এই দুটো ট্রেনে লেট পাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো শিডিউল বিপর্যয় নাই। ট্রেনে যাত্রী চাপ থাকলেও বাসে ছিল উল্টো চিত্র, ফলে অনেকটা বসে বসেই সময় পার করছেন বাস কাউন্টারের কর্মীরা। ভোরে সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। আগের মতো ভিড় না হলেও নৌপথেও ছিল যাত্রী চাপ। শান্তিভাবে গেছি, শান্তিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দিয়েছে। যাওয়ার সময় খুব ভালোভাবে গেছি, আসছিও খুব ভালোভাবে। আগে থেকে আইন শৃঙ্খলার বাহিনীগুলো খুব ভালো হয়েছে। চাপ কম থাকায় এবার আরামদায়ক ভ্রমণের কথা জানান যাত্রীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসি সাইমা হক বিদিশার কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। তারা বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়িমসি করছে। বিভিন্ন গোষ্ঠী এই নির্বাচন পেছাতে বিশ্ববিদ্যালয়কে চাপ দিচ্ছে।
কোনো টালবাহানা না করে জুনের আগে ডাকসু নির্বাচন দেওয়ার আহ্বান জানানো হয়, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আর প্রফেসি বলেন, দ্রুত নির্বাচনের কাজ করতে গিয়ে কোনো ভুল হোক সেটা ঢাবি কর্তৃপক্ষ চায় না, তাই সব কাজ গুছিয়ে করতে কিছুটা সময় লাগছে। ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা সংস্কার কমিটির যে কমিটিগুলো কার্যক্রম সমাপ্ত করবেন। ফেসিবাদের সিন্ডিকেট বডিতে ফেসিবাদের যে দোসর রয়েছে তাদেরকে কলঙ্ক মুক্ত করে ফেসিবাদ মুক্ত সিন্ডিকেট বডি গঠন করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করুন। আমরা আসলে বর্তমান প্রশাসন এটিকে একটা প্রশাসনিকভাবে একটি দায়িত্ব হিসেবে বিবেচনা করে এবং এটিকে গুরুত্বের সাথে এবং অত্যন্ত গুরুত্বের সাথে এই ডাকসু নির্বাচনটাকে কিন্তু বিবেচনা করা হচ্ছে। এবং প্রতারণার মামলায় কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই রায় দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আর মামলা সূত্রে জানা গেছে, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম ইয়ামাহা R15 বাইক অর্ডার করেন, তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় মুজাহিদ হাসান ফাহিম ২০২৪ সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা মাগুরার শিশু আসিয়ার মামলার বিচার কাজ আগামী ১ মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেছেন, এ ব্যাপারে কাজ করছে আইন মন্ত্রণালয় সচিবালয়। সকালে তিনি বলেছেন, সরকার অত্যন্ত আন্তরিক এই মামলার বিচার নিয়ে। মামলার বিচার যাতে দ্রুত হয় সে ব্যাপারে সার্বক্ষণিক নজর রাখছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। তিনি বলেন, এবারের ঈদটি অন্যবারের চেয়ে ভিন্ন ছিল। জুলাই আগস্টের আহত পরিবারগুলোর সাথে ঈদ করেছি। একজন মানবাধিকার কর্মী হলেও এবার ১৮ কোটি মানুষের সাথে ঈদ করেছি, যা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। আমরা তো একটা সময় নির্ধারণ করেছি যে এই ধরনের কেসগুলো ১ মাসের মধ্যে যেন বিচার হয়ে যায়। তো এই 1টা মাস একটু ধৈর্য ধরো, আমার ধারণা হয়ে যাবে। মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে এটাকে একটা পর্যবেক্ষণের মধ্যে রাখছি এবং আমরা চাপ দিতেই থাকবো যাতে করে এটা তাড়াতাড়ি হয়ে যায়। পিলখানা হত্যাকাণ্ড ঘিরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বিজিবি মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগী ও তাদের পরিবার। এই স্মারকলিপির উত্তর ও বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎ চেয়ে দুপুর থেকেই ঝিকাতলা পিলখানা গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আর এই পরিস্থিতিতে পিলখানার সামনে নিরাপত্তাও জোরদার করা হয়। ভুক্তভোগীদের দাবি, তাদেরকে অন্যায়ভাবেই বরখাস্ত করা হয়েছে। বিজিবি মহাপরিচালকের আশ্বাস পেলেই কর্মসূচি প্রত্যাহারের কথা জানান তারা, না হলে এমন অবস্থান কর্মসূচি আবারও দেয়া হবে বলেও জানান ভুক্তভোগীরা। ইউনিটের সব হাজির জনবল সবাই অস্ত্রগুলো আবারও নিছে, তার পরিপ্রেক্ষিতে কেন আমরা বাধা প্রদান করি নাই এই হিসাবে আমাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে। আমরা যাতে চাকরিতে পূর্ণবল হয়ে আমাদের পেনশনের দাবিটা করতেছি, আর যারা দোষ করছে তাদের শাস্তি দিই, তাদের সর্বোচ্চ আমরা শাস্তি চাই যে আমাদের ডিজি সাহেব জানি আমাদের দাবিটা মানে নিয়ে আমাদের একটা চাকরি বা পেনশন দেয় সে ব্যবস্থাটা করে। সকল স্তরের সৈনিকদের যে চাকরিচ্যুত করা হয়েছে সেই চাকরিতে পুনর্বহাল, সরকারি সুযোগ সুবিধা সহ যাদের বয়স আছে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হোক। রংপুরে গ্রেফতার হওয়ার পরে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে নীলফামারীর 2টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। নীলফামারী 1 আসনের সাবেক এমপিকে আদালতে আনা হবে এমন খবরে আদালত চত্বরে ভিড় জমায় ভুক্তভোগী ও সংক্ষুব্ধরা। হামলাও চালায় আফতাব উদ্দিনের উপরে এবং বিচার দাবিতে নানান স্লোগান দেওয়া হয়। গেল ৬ মার্চ রংপুরের সেনপাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। সে সময় তাকে রংপুরের দায়ের করা হত্যা মামলায় রংপুর জেলা কারাগারে পাঠায় আদালত। এরপর ২০১৮ সালের নির্বাচনের সময় খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগ মামলা এবং যুবদল নেতা মাসুদ বিন আমানের দায়ের করা চাঁদাবাজি মামলায় নীলফামারী জেলা জজ আদালতে শোন অ্যারেস্টে আবেদন করেন পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে 2টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি যেহেতু সোন অ্যারেস্টের আবেদন দেওয়া হয়েছিল, তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ চিন্তা করবে বা রাষ্ট্রপক্ষ তাকে কয়দিনের রিমান্ডের আবেদন করবে। পরবর্তীতে আইনের ধাপ অনুযায়ী তাকে রিমান্ডের জন্য আমরা অবশ্যই আবেদন করব। সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসলে তার উপর চড়াও হন ভুক্তভোগীরা। ডিম নিক্ষেপ করেন সংক্ষুব্ধরা। গাড়িতে ওঠানোর সময় মারধরের চেষ্টাও করা হয়। অনেকেই তার ফাঁসি চেয়ে আসামিবাহী গাড়ি আটকানোর চেষ্টা করেন। অসংখ্য ঘরবাড়িতে তারা আগুন দিয়েছেন, অসংখ্য মানুষকে তারা নির্মমভাবে নির্যাতন করে পঙ্গুত্ব বরণ করে দিয়েছেন। 16 বছর অন্যায় অত্যাচার নিপীড়নের কারণে মনের যে ক্ষোভ কিংবা জনগণের সাথে যে এই অন্যায়, মূলত এই অন্যায়ের বিচার চাই আমরা। অভিযোগ আছে আগুন খাওয়া বাহিনী গঠন করে স্থানীয়দের উপর নির্যাতন চালাতেন আফতাবউদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এসব নিপীড়নের সুষ্ঠু বিচার দাবি করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। যত অন্যায় অত্যাচার করছে এই আপনার আগের থেকে সেই 15 বছর থেকে করে আসছে এখানে, তার তো এগুলো লোকরা চাইলে বিচার চাবেই এরা, সুতরাং আমরাও তার বিচার চাই। নীলফামারীর সাবেক এই এমপির বিরুদ্ধে জমি দখল, ঘরবাড়িতে অগ্নিসংযোগ সহ নানা অভিযোগে আরও 2টি মামলা রয়েছে। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে কুদ্দুস ব্যাপারীকে ধরেছে বরিশালের র্যাব 8-এর একটি টিম। তিনি বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য। আর বাকি 7 জনকে আটকের পরে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সকালে জাজিরা থানায় 88 জনের নাম উল্লেখ সহ গত 500 থেকে 1000 জনকে আসামি করে মামলা করে পুলিশ। শনিবার আধিপত্য বিস্তার নিয়ে কুদ্দুস ব্যাপারী জলিল মাতবরের সমর্থকরা সংঘর্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের র্যাব 8 CPC 3 মাদারীপুর ক্যাম্প এবং র্যাব 3 CPSC ঢাকা ক্যাম্প, তাদের উভয়ের যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই। ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির গেটে পার্টি স্প্রে ব্যবহার নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। পরে কোণে না নিয়েই বরপক্ষ ফিরে যায়। শনিবার উপজেলার পুটিয়া গ্রামে ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সদরপুরের প্রবাসী নাইমের সাথে কয়েক মাস আগে টেলিফোনে বিয়ে হয় বন্যা আক্তারের। গতকাল আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়। কোনেবাড়িতে বিয়ের গেটে পার্টি স্প্রে ব্যবহার নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়, যা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। এতে কনের বাবা সহ বেশ কয়েকজন আহত হয়। পরে নববধূ ছাড়াই বাড়ি ফিরে যায় বরপক্ষ। কনের বাবা এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। আমি ওখানে পাই দিচ্ছি, বাবার তোমার থামো, কোনো করো না, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, তারপরে জায়গাটা হবে। ওরা গুলগুলা বাড়িতে উঠেই মনে করেন লুটপাট করে সবকিছু ভাঙচুর করছে। তাকে মুরব্বী যারা আইছিল সবাই পোলা মান্ডে বলছি যে দেখ মেহমান যেভাবে যা কিছু করছে তোরা শান্ত থাক, কোনো ঝগড়া খাইচা করিস না, কেউ অপমান করিস না। সমন্বয় সভায় দাম বাড়ানো হয়নি এলপিজির। মার্চ মাসের মতো এপ্রিলেও ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির দাম 1450 টাকায় রাখা হয়েছে। দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, মূসক সহ প্রতি কেজি 120 টাকা 80 পয়সা, আর অটো গ্যাসের মূল্য প্রতি লিটার 66 টাকা 41 পয়সা। আর রেটিকুলেটেড পদ্ধতিতে তরল এলপিজির দাম প্রতি লিটারে 117 টাকা 5 পয়সা সমন্বয়ের আদেশ দিয়েছে BERC। আর আজ সন্ধ্যা 6টা থেকে এপ্রিল মাসের সমন্বিত মূল্য কার্যকর হবে। এপ্রিল মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের মূল্য 1450 টাকা, যেটি গত মাসও 1450 টাকা ছিল। এটি প্রডিউসার যারা কোম্পানি তারা বিক্রি করবে 1355 টাকায়। অটো গ্যাসের ক্ষেত্রে এটি কমেছে মাত্র 2 পয়সা প্রতি লিটার। অটো গ্যাস মার্চ মাসে ছিল 66.43 টাকা, এপ্রিল মাসে যেটি হবে 66.41 টাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানিয়ে বললেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন, অনেক বিনিয়োগকারী ইতিমধ্যে দেশে চলে এসেছেন। প্রধান উপদেষ্টা দেশি বিদেশি সব বিনিয়োগকারীর কথা শুনবেন। ILOর সাথে শ্রম বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করা হবে এবং নন মিলিটারি ইস্যু নিয়েও নাসার সাথে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করা হবে। এ সম্মেলনে 5 জন বিনিয়োগকারীকে সম্মানিত করা হবে বলেও জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে, সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। নার্চার করতে করতে এক সময় ইনভেস্টমেন্টটা হবে।
অ্যাট দ্য সেম টাইম এই বছরটা তো রিফর্মের বছর। আমরা সবাই জানি যে এই বছর আমরা চেষ্টা করছি যে কোথায় কোথায় সমস্যা আছে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করার জন্য। তো ওনারা যখন আসবেন তখন আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। মানব পাচার রোধে বাংলাদেশে তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে মানব পাচার সংক্রান্ত বিমস্টেক সাবগ্রুপের তৃতীয় সভায় তিনি বলেছেন, মানব পাচারে জড়িতদের জবাবদিহি নিশ্চিতে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় আছে। সেই সাথে মানব পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করতে প্রচারণা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এই সভায় বিমস্টেকভুক্ত 7 সদস্য দেশের মানব পাচার সংক্রান্ত সাব গ্রুপের সংশ্লিষ্ট সদস্যরাও অংশ নেন। বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000কে নিজ নাগরিক হিসেবে চূড়ান্তভাবে শনাক্ত করল মিয়ানমার। সংকট সমাধানে একে বড় এবং দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবেই বর্ণনা করছেন বিশ্লেষকরা। ক্ষেত্র বিশেষে এটিকে প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্বের অংশ হিসেবেও তারা ব্যাখ্যা করছেন। বাকিটা জানাবেন সহকর্মী আহমেদ রেজা। মিয়ানমার থেকে পালিয়ে আসা 2017 সালের রোহিঙ্গা ঢলের পর 2018 থেকে 2020 সালের মধ্যে 8 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। 6 ধাপে দেওয়া হয়েছিল সেই তালিকা। আরও 70,000 রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই চলছে। চূড়ান্ত হলে প্রত্যাবাসনে যুক্ত হবে এই তালিকাও। এটিকে রোহিঙ্গা সংকট সমাধানে বড় ও দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। এটা একটা লং টার্ম প্রসেস। মিয়ানমার হয়তো এগুলোকে কনফার্ম করেছে, তারা বলছে বাংলাদেশ সরকার ডেফিনেটলি আরও এই তালিকা নিয়ে তাদের সঙ্গে এনগেজ করবে। সো এই সরকারের প্রথম কাজটা ছিল যে ইস্যুটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আবার আলোচনায় নিয়ে আসা, তারপরে হচ্ছে প্রত্যাবাসন এবং অন্যান্য প্রক্রিয়াগুলো। 8 লক্ষ থেকে তারা বলেছে 1,80,000 এলিজেবল, যোগ্য, তার মানে স্বীকার করে নিয়েছে যে এইখানে মিয়ানমারের ন্যাশনাল বাংলাদেশে এসেছে। সো দিস ইজ এ ভেরি গুড স্টেপ আই উড সে। এবং এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাও কিন্তু একটা বড় অর্জন। সম্প্রতি চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট শি জিনপিংও আশ্বাস দেন বিষয়টি নিয়ে কথা বলবেন মিয়ানমার সরকারের সাথে। ঠিক কয়েকদিন পরেই জান্তা সরকারের এমন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বগুণের কথা জানান বিশ্লেষকরা। চীন যত প্রেশার ক্রিয়েট করবে মিয়ানমারের উপরে, মিয়ানমার জান্তা সরকারের উপরে, আমার ধারণা তারা বিষয়গুলো নিয়ে তত বেশি নমনীয় হবে। এই অন্তর্বর্তী সরকার তারা এই প্রক্রিয়াটাকে যদি রিজিয়নালি ম্যানেজ করে এগিয়ে নিতে পারে, ডেফিনেটলি ভবিষ্যতে যেসব সরকার আসবে বা যারা আসবে তাদেরও একটা বড় দায়িত্ব থাকবে যে এটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন প্রত্যাবাসনের জন্য প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে এই স্বীকৃতি। তবে জান্তা সরকার রাখাইনের নিয়ন্ত্রণ ফিরে না পেলে সেগুলো নিছক দলিল হয়েই থেকে যেতে পারে। এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা কি আরাকান আর্মিকে বিরাগ ভাজন করছে? এই প্রশ্নটা কিন্তু রেখে দিচ্ছি আমরা। আরাকান আর্মি তাতমাদাওয়ার সাথে যোগাযোগ এবং তাদের স্বীকৃতিটাকে পজিটিভলি নিল কি নিল না নির্ভর করবে আমাদের ডিপ্লোমেসি উইথ আরাকান আর্মি। সেই সাথে আরও ডিপ্লোমেসি রাখতে হবে, সেটা হলো চায়না এবং ইন্ডিয়া ফ্যাক্টর, যেটা ওই ইন্ডিয়া ফ্যাক্টরটাকেও মাথায় রাখতে হবে। এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। নেগোসিয়েশন, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট, এইটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ভাই বোন সহ 3 জন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। সকালে কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা। নিহতরা বলেন স্থানীয় জামায়াতের আমির নাজির হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন এবং তার প্রতিপক্ষ চাচাতো ভাই বোন আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। স্থানীয়রা জানায় 2 পরিবারের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে সংঘাত হয়। হামলা পাল্টা হামলা, বেশ কয়েকজন আহত হয় এবং তাদের হাসপাতালে নিলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পারিবারিক ওই জায়গা জমি নিয়ে সমস্যা ছিল, এটার কারণে মূলত আব্দুল্লাহ হুজুর যিনি মারা গেছে উনি তো মানি ঝগড়াতে এরকম লোক না। আমরা দাবি করছি যে যারা দোষী, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। বিরোধের কারণে নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা যখন আহত হয়, পরে আমি যতটুকু জানি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে নিহত ঘোষণা করে।
ঝালকাঠির নলসিটিতে বাড়ির পেছনের একটি গাছ থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রায়পুরা এলাকার একটি গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা রুবি বেগম ও ছেলে আসাদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা দুজন আত্মহত্যা করেছেন। রুবির স্বামী আবু হানিফ আগে পুলিশে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তারা খুলনায় বাস করতেন। হানিফ শারীরিকভাবে অচল হয়ে পড়ায় অর্থাভাবে ঝালকাঠির ওই বাড়িতে যেয়ে ওঠেন। সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, রাশিয়া সফর শেষে সেনাপ্রধান আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়ায় যাবেন। সরকারের এই সফরে তিনি রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী 12 এপ্রিল দেশে ফিরবেন সেনাপ্রধান। গাজায় অব্যাহত ইসরায়েলের বর্বর আগ্রাসন আর ফিলিস্তিনিদের রক্তপাত। গত 24 ঘণ্টায় নির্বিচারে বোমাবর্ষণে মৃত্যু হয়েছে আরও 46 ফিলিস্তিনির। উপত্যকার দক্ষিণ ও উত্তরাঞ্চলে একযোগে হামলা হয়। খান ইউনিসে বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে 6 জনের। বেইথানুনে পৃথক অভিযানে আরও 6 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। হামলার শিকার বিভিন্ন এলাকার আশ্রয় শিবিরগুলো। স্থল অভিযানে পরিধি বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণে নতুন প্রতিষ্ঠিত মোরাগ নিরাপত্তা করিডোরে বাড়তি সেনা মোতায়েন করেছে ইসরায়েল। হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই তীব্র অভিযান চলবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রেসিডেন্ট বিরোধী তীব্র আন্দোলনের মধ্যে ফুরফুরে মেজাজে ক্যামেরাবন্দী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিওতে দেখা যায় ম্যাচ খেলতে গাড়িতে করে গলফ ক্লাবে যাচ্ছেন তিনি। এ সময় সেই পরিচিত লাল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন লেখা টুপি আর সাদা পোলো শার্ট পরিহিত অবস্থায় দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে এবং নিশ্চিন্ত মনে পত্রিকা পড়ছিলেন। ফ্লোরিডার ট্রাম্পের গলফ ক্লাবের সামনেও আন্দোলন করেন বিক্ষোভকারীরা। তবে এসবের তোয়াক্কা করছেন না ট্রাম্প। একেবারে সাবলীল ভাবভঙ্গি যেন তার প্রমাণ। প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়ছেই না যুক্তরাষ্ট্রের। এবার প্রবল বন্যার কবলে মিসিসিপি, আরকানসাস, টেনেসি, কেন্টাকি সহ বেশ কয়েকটি রাজ্য। ভারী বৃষ্টিপাতে নদীর পানি উপচে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একের পর এক শক্তিশালী ঝড় বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। মৃতদের মধ্যে 9 বছরের শিশুও রয়েছে। বাড়ির সামনে থেকে তীব্র স্রোতে ভেসে যায় সে এবং স্থানীয় সময় শনিবার দুপুর পর্যন্ত 4 রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল 1.5 লাখের বেশি মানুষ। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মিসিসিপি, টেনেসি, কেন্টাকিতে। এখনও টর্নেডোর ঝুঁকিতে রয়েছে বিস্তীর্ণ এলাকা। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।